নমস্কার, বং নেতাজি চ্যানেলে সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুব কমন একটা টপিক। অনেক সময় স্বামীর এই কমপ্লেনটা থাকে যে আমার স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। সারা দিন ফোনে কথা বলে, ঘন্টা পর ঘন্টা কথা বলে, চ্যাটস করছে, ভিডিও কল করছে, ঘুরতে যাচ্ছে, সেটা ভালো মতনই বুঝতে পারছি। আর যখনই আমি তাকে এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি বা বলছি এগুলো করো না, এগুলো ঠিক হচ্ছে না, তখন সে আমাকে উল্টে শাসানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো, এবারই ছেড়ে চলে যাব, মেনটেন্যান্স কেস করে দেখবে বছরের পর বছর ঝুলবে, বধূ নির্যাতন মামলায় তোমাকে শুধু ফাঁসাবো না, তোমার বাড়ির লোককে সবাইয়ের নাম জুড়ে দেবো। তো এরকম ভয় দেখাচ্ছে, আমি চুপচাপ আছি, আমি কিচ্ছু করতে পারছি না। আমি চাইছি ওর নামে এফআইআর করতে। তো এরকম বক্তব্য অনেকেই থাকে, কারণ কমেন্ট সেকশনে আমাকে একজন লিখেছিলেন যে আমার স্ত্রী এরকমই এক সম্পর্কে আছে যে আমি যেমন রাত্রিবেলা ঘুমাচ্ছি, মাঝে মাঝে টের পাচ্ছি ঘুম ভেঙে গেলে যে আমার স্ত্রী বারান্দায় গিয়ে কথা বলছে, কখনো বাথরুমে গিয়ে কথা বলছে, ফিসফিসানি শব্দ পাচ্ছি যে কথা বলছে, বা অনেক সময় বাচ্চা বাড়িতে থাকলে বাচ্চার সামনে ভিডিও কল করছে, আমাকে বলছে বাড়ি থেকে আসলে যে মা ভিডিও কল করছিল অন্য কোনো কাকুর সঙ্গে। তো এরকম বিভিন্নভাবে হচ্ছে, তো বাচ্চাটার উপর প্রভাব পড়ছে। তো অনেক সময় বন্ধুবান্ধব যারা চেনা পরিচিত মানুষজন তারা বলছে তোর বউকে অমুক জায়গায় দেখলাম ঘুরছিল অন্য লোকের সঙ্গে, অমুক সিনেমা হলে দেখলাম সিনেমা দেখে বেরোচ্ছে। তো এরকম অভিযোগ অনেক সময় অনেকে করেন। তো এই যখন ঘটনাগুলো ঘটে চলেছে দিনের পর দিন, আমি কিছু বলতে গেলেই আমাকে থ্রেট করছে। তো আমি কি করব? ওর এগেনস্টে কি এফআইআর করা যাবে? এই বিষয়ে প্রথমেই এটা বলি, এই যে আপনার স্ত্রী এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলোকে কিন্তু চলতি বাংলায় আমরা পরকীয়া সম্পর্কে থাকা বলি। তো পরকীয়া কিন্তু কখনোই ভারতীয় আইনে কোনো ক্রিমিনাল অফেন্স নয়, মানে এর এগেনস্টে কোনো এফআইআর হবে না, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লজ হবে না। তবে এই কথা শুনে অনেকেই হয়তো মনমরা হয়ে পড়লেন আর ভাবলেন ভিডিওটা দেখে লাভ কী, যখন ক্রিমিনাল অফেন্স নয় বলেই তো দিল। একটু দাঁড়িয়ে যাবেন, কারণ ক্রিমিনাল অফেন্স নয় মানে এটা নয় যে এই যে পরকীয়া করাটা বৈধ, এটা কিন্তু একদম বৈধ নয়। হ্যাঁ, হয়তো ক্রিমিনাল অফেন্স অনুসারে এর এগেনস্টে কোনো এফআইআর করা যায় না, তার মানে এটা নয় যে এটা আইনিভাবে এটা খুব ভালোই কাজ। এর এগেনস্টেও কিন্তু অনেকগুলো কাজ, অনেকগুলো পদক্ষেপ আপনি নিতে পারেন। সেটা কোন আইনে নিতে পারেন? সেকশন 27 সাবসেকশন 1 সাবক্লজ ডি অর্থাৎ স্মল ডি অনুসারে, অর্থাৎ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1956 অনুসারে কিন্তু আপনি এর এগেনস্টে পদক্ষেপ নিতে পারেন। 13 সাবসেকশন 1 সাবক্লজ 1A হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডসের উপর কিন্তু ডাইভোর্স মামলা করা যেতে পারে। এই যে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্রুয়েলটি, এইটা কিন্তু আপনার স্ত্রী আপনার উপর করে চলেছে, সে অন্য সম্পর্কে আবদ্ধ হয়ে, বিবাহিত একজন মহিলা হয়ে সে অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে ফোনে কথা বলছে, পার্কে ঘুরতে যাচ্ছে, সিনেমা হল থেকে হাত ধরে বেরোচ্ছে, রাত্রিবেলা আপনি যখন ঘুমাচ্ছেন তখন পাশের ঘরে গিয়ে, বারান্দায় গিয়ে, বাথরুমে গিয়ে ভিডিও কল করছে বা কথা বলছে, আপনার বাচ্চা আপনাকে জানাচ্ছে, আপনি যখন বাড়িতে থাকছেন না ভিডিও কল করছে অন্য এক কাকুর সঙ্গে। তো এই প্রত্যেকটাই কিন্তু মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্রুয়েলটি, এই গ্রাউন্ডসের উপর কিন্তু ডাইভোর্স মামলা করা যেতে পারে। এবার আপনি বলবেন আমি প্রমাণ কোথা থেকে পাবো? ওই যে আপনি বললেন না আপনার সন্তানটি বলেছে যে এক কাকুর সঙ্গে কথা বলছিল, আপনার সন্তানটিও কিন্তু উইটনেস। ওই যে আপনার বন্ধুটি বলেছিল যে হাত ধরে দেখলাম সিনেমা হল থেকে বেরোচ্ছে, ওই যে আপনার পরিচিত লোকজন বলেছিল যে পার্কে দেখলাম ঘুরছে, অমুক জায়গায় দেখলাম ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু এই কেসে উইটনেস। এছাড়া ধরুন আপনার স্ত্রী ঘন্টার পর ঘন্টা কথা বলে, এর যে সিডিআর সেটা আপনি কখনোই কালেকশন করতে যাবেন না, কারণ এটা আপনাকে কোর্ট অর্ডারই কালেকশন করতে হবে, কারণ এটা একটা প্রাইভেট ডকুমেন্টস আপনার স্ত্রী, এটা আপনি নিজে থেকে কখনোই চেষ্টাও করবেন না, আর সঠিকভাবে গেলে আপনাকে দেবে পারে। তো কোর্টে এটা পেশ করবেন যে আপনার স্ত্রী একটা পরকীয়া সম্পর্কে যুক্ত আছে, তার জন্য এই এভিডেন্স আছে। তা আপনার স্ত্রী এখানে মাঝে মাঝেই ধরুন পালিয়ে যাচ্ছে, মাঝে মাঝে আপনার স্ত্রী হারিয়ে যাচ্ছে, বেপাত্তা হয়ে যাচ্ছে, কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। আপনি এর এগেনস্টে কী করছেন? জেনারেল ডায়েরি করছেন, মিসিং ডায়েরি করছেন, থানায় লিখিত জমা দিচ্ছেন। এই কারণের জন্য আপনি প্রোটেকশন অফিসারের কাছে গেছেন, ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসারের কাছে, আপনার মা উমেন কমিশনে গেছিলেন। তো এই ঘটনাগুলোকে যখন ঘটছে, আপনি হিউম্যান রাইটসে জানিয়েছেন, হিউম্যান রাইটস কমিশনে। তো এইগুলো যখন ঘটবে, এগুলো যখন করবেন, এই থানা, উমেন
কমিশন, হিউম্যান রাইটস কমিশন, প্রোটেকশন অফিসার, এগুলো যখন করবেন, এত চিঠি চাটা যখন করবেন, প্রত্যেকটাই কিন্তু একটা রিপোর্ট দেওয়ার ব্যাপার থাকবে পুলিশকে বলবে, বা নিজেরাই হয়তো যেই সেসব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরাই হয়তো ইনকোয়ারি করবেন এবং একটা ইনকোয়ারি রিপোর্ট দেবেন। আপনি যখনই কোনো চিঠি করবেন, অভিযোগ করবেন, একটা ইনকোয়ারি হবে, অবশ্যই হবে। তো ইনকোয়ারি রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলোকে আপনি আরটিআইয়ের মাধ্যমে কালেকশন করতে পারেন। তো এই কালেকশানগুলো যখন করলেন, বা কোর্টের অর্ডারে আপনি সিডিআর কালেকশন করলেন, বা আপনার যারা উইটনেস আছে, আপনার যা সাক্ষী আছে, যারা দেবে হ্যাঁ দেখেছি, ঘুরছে, কথা বলছে, বা এখানে ওখান থেকে হাত ধরে বেরোচ্ছে, বা পালিয়ে গেল, চলে গেল, আবার ফিরে আসলো, এটাতে আপনার যে স্ত্রীর যে আচরণটা, সেটা কিন্তু কিছুটা হলেও প্রকাশ পাবে। তো এই সবগুলো দিয়ে কিন্তু আপনি অবশ্যই স্ত্রীর এগেনস্টে আপনি যদি চান ডাইভোর্স মামলা করতে পারেন। কন্টেস্টেড ডাইভোর্স আমি যে বললাম, এই সেকশনের উপর আপনি এই মামলাগুলো করতে পারেন। তবে আমি একটা কথা বলি, আমি কখনোই চাই না সম্পর্ক ভেঙে যাক, সংসার শেষ হয়ে যাক, বৈবাহিক বিচ্ছেদ আসুক, কখনোই চাই না। তবে এই রাস্তাগুলো কিন্তু খোলা আছে। মানে এই রাস্তাগুলো কেন খোলা আছে? কারণ এটা আইনিভাবে বৈধ নয়, তাই কিন্তু খোলা আছে। অনেক কাছে এই মিসকনসেপশন আছে যে পরকীয়া বৈধ। অনেকের মুখেই শুনি, রাস্তাঘাটে চলতি জায়গায় শুনি যে পরকীয়া বৈধ। না, পরকীয়া একদমই বৈধ না। ক্রিমিনাল অফেন্স নয় তার মানে বৈধ নয়, কারণ ক্রিমিনাল ল ছাড়াও আরও অনেক ল থাকে। তো সেইবারে এছাড়া দেখবেন, যদি কখনো আপনার স্ত্রী আপনার এগেনস্টে কোনো মেনটেন্যান্সের মামলা করে, সেক্ষেত্রে যদি আপনি আপনার স্ত্রীর অ্যাডাল্ট্রি, মানে এই যে ব্যভিচার, এই যে অন্য সম্পর্কে জড়িয়ে আছে, বা অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িয়ে আছে, এটা যদি প্রমাণ করতে পারেন, সেটাও কিন্তু মেনটেন্যান্স না পাওয়ার কিন্তু একটা গ্রাউন্ডস। মানে আপনার স্ত্রী এই যদি প্রমাণ করে দিতে পারেন যে আপনার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ মানুষের অ্যাডাল্ট্রি সম্পর্ক আছে, মানে একটা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক অন্য পুরুষের সঙ্গে আছে, সেটা কিন্তু মেনটেন্যান্স না পাওয়ার একটা কিন্তু গ্রাউন্ডস। এছাড়া ধরুন আপনার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ মানুষের শারীরিক সম্পর্ক আছে, সেটা যদি প্রমাণ করে দিতে পারেন, এটা কিন্তু অ্যাডাল্ট্রি গ্রাউন্ডে কিন্তু আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে কিন্তু ডাইভোর্স পেতে পারেন, এই গ্রাউন্ডসে যদি প্রমাণ করে দিতে পারেন কোর্টে। তাই আমি যে কথাটা বললাম যে ক্রিমিনাল অফেন্স নয় তার মানে এই নয় যে সেটা বৈধ, সেটা তো কিছুটা হলেও পরিষ্কার হলো। তাই ভয় পাওয়ার ব্যাপার নেই, এই রাস্তাগুলো কিন্তু আপনাদের সামনে খোলা। তাই মনের জোর হারাবেন না। আপনাকে যখন থ্রেট করবে, তখন সেগুলো যদি সম্ভব হয়, অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, যদি ফোনের মাধ্যমে যদি কিছু বলে থাকে, কল রেকর্ডিং, যদি আপনাকে এসএমএসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ চ্যাটসের মাধ্যমে থ্রেট দিয়ে থাকে, এইগুলো যদি করে থাকে, অবশ্যই সেগুলো সংরক্ষণ করবেন, সেগুলো সঠিকভাবে আইনিভাবে সেগুলোকে সংগ্রহ করে রাখবেন। সেগুলো কি করবেন, যখন কোর্টে যখন আপনি এভিডেন্স পেশ করবেন, তখন সেগুলো কিন্তু আপনার কাজে লাগবে। এছাড়া এই এভিডেন্সগুলো যত্ন করে রেখে কিন্তু আপনি কি করতে পারেন, স্ত্রীর এগেনস্টেও আপনি মামলা করতে পারেন, যে আপনাকে হুমকি দিয়েছিল, সেটা কিন্তু এফআইআর করার মতো একটা কিন্তু জায়গা আছে। ধরুন আপনাকে থ্রেট করেছে যে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো বেশি আমাকে আমার কাজে বাধা দিলে, বা তোমার ভাই বোনকে ফাঁসিয়ে দেবো, তোমার বাবার নামে মিথ্যে রেপ কেস করব, তোমার ভাইয়ের নামে মিথ্যে মলেস্টেশনের মামলা করব, রেপ কেস করব, এরকম যদি থ্রেটনিং করে থাকে, বা সবাইকে জড়িয়ে মিথ্যে বধূ নির্যাতনে মামলা দেবো, এরকম যদি বক্তব্য আপনার স্ত্রী লিখিত আকারে হোক, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, এসএমএসের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, সামনাসামনি ঝগড়ার সময় হোক, যদি করে থাকে, সেগুলো যদি আপনার কাছে সঠিক প্রমাণ থেকে থাকে, সে স্পাই হিডেন ক্যামেরা বাড়িতে লাগিয়ে হোক, বা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে হোক, বা ভিডিও মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করে হোক, কল রেকর্ডিং করে হোক, যেভাবেই হোক, আইনি পদ্ধতিতে যেগুলোই আপনি করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, সেই যে কোনো পদ্ধতিতে আপনি আইনিভাবে এগুলো সংরক্ষণ করতে পারেন। তো এগুলো কীভাবে সংরক্ষণ করবেন, সেগুলোর জন্য আমি সেপারেট ভিডিও বানাবো। এই ভিডিওটা বানালে আরও বড়ো হয়ে যাবে ভিডিওটা, সেটা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবে, তাই এই বিষয়ে আমি বিশেষভাবে আলোচনা করছি না। কিন্তু এই সংরক্ষণটা যদি আইনি পদ্ধতিতে করে রাখেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু স্ত্রীর এগেনস্টে, বা আপনাকে যদি স্ত্রীর বাড়ির লোকরাও এই বিষয়ে থ্রেটনিং করে থাকে, তাহলে তাদের এগেনস্টেও কিন্তু আপনি পুলিশ স্টেশনে বা কোর্টে মামলা করতে পারেন। আর এটাও কিন্তু একটা হুমকি মামলা হতে পারে যে আপনাকে থ্রেট দিচ্ছে। তো এইসব যে মামলা চলছে, এইসবের কাগজপত্র দিয়ে, বা ধরুন ওই যে হুমকি মামলাটা করেছিলেন, সেটা ধরুন আপনার স্ত্রীর কনভিকশন হলো, আপনার স্ত্রীর সাজা ঘোষণা হলো, সেসব দিয়েও কিন্তু সেই যে কোর্টের জাজমেন্ট,
সেই কেসের জাজমেন্ট বা অর্ডার কপি দিয়েও কিন্তু আপনি ওই যে ডাইভোর্স মামলাটা আপনি করবেন সেখানেও কিন্তু এটাকে ট্যাগ করতে পারেন। দেখুন আমার স্ত্রী এটা আচরণ, সেটাকে কোর্টও মেনে নিয়েছে, সেটাকে কিন্তু ক্রিমিনাল কোর্ট মেনে নিয়েছে যে আমার স্ত্রী আমাকে থ্রেটনিং করেছিল, গালাগালি করেছিল, এই করেছিল ওই করেছিল, এটা কিন্তু একটা বলার জায়গা আছে। তাই এইগুলো কিন্তু আপনি অবশ্যই করতে পারেন, এই রাস্তাগুলো কিন্তু খোলা আছে। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই সমস্যার মধ্যে কিন্তু অনেকেই ঝুলে আছে, এই সমস্যাটার সঙ্গে অনেকেই ফেস করছেন, এই স্ট্রাগলটা কিন্তু অনেকেরই চলছে। তাই আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন। কার কখন এটার প্রয়োজন হয় কেউ জানে না। বিশেষত এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো মানুষের মধ্যে পরকীয়া করার প্রবণতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই খুব চিন্তার। আর অনেকেই কিন্তু এই সমস্যা নিয়ে নিজেদের জীবনটাকে পার করছে, তাই তাদের কাছে হয়তো এই ভিডিওটা উপকারী হতে পারে। একজনও যদি এই ভিডিওটা দেখে উপকার পায় তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। আর যখনই কোনো লিগ্যাল স্টেপ নেবেন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন, এটা আমার অনুরোধ। আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।